ছোটবেলায় নিজের পাঠ্য বইগুলির মধ্যে সবথেকে বড় দুশ্চিন্তার বিষয় ছিল ইতিহাস। আর বর্তমানে কৌতূহলবশত সেই ইতিহাসের পিছনেই ছুটে বেড়াচ্ছি। ইতিহাসকে জানার জন্য, ইতিহাসকে বোঝার জন্য, ইতিহাসকে তোমাদের সামনে তুলে ধরার জন্য। ইতিহাস হলো সময়ের সাথে সাথে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের অধ্যয়ন, যা মানব সমাজ এবং সংস্কৃতির বিবর্তনকে তুলে ধরে। আজ এমনই এক ঐতিহাসিক স্থানে এসে আমরা উপস্থিত হয়েছি, যে স্থানের মাটির সাথে মিশে রয়েছে অনেক ইতিহাস। আমরা আছি ইতিহাসের এক অনন্য স্মৃতি বিজড়িত শহর হুগলির বংশীবাটিতে, যার বর্তমান নাম হলো বাঁশবেড়িয়া। এই বাঁশবেড়িয়া এবং বংশীবাটি, এই দুটি নামের পিছনেও রয়েছে কিন্তু অনেক বড় ইতিহাস। নমস্কার, আমি সুব্রত। বড়দের আমার প্রণাম, আমার সমবয়সী এবং ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তাই চাপ নিও না গুরু, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এন্ড থেকে শুরু। আর যারা যারা এই মুহূর্তে এই ভিডিওটার মাধ্যমে আমাকে দেখতে করেছো শুরু, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, তবেই নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাবো। আজকের ভিডিওটা সপ্তাহ শেষে যারা পরিবারবর্গদের নিয়ে কিছুটা ভালো সময় কাটাতে চান তাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলে রাখি, আমার এই ভিডিওতে কিন্তু থাকছে এই হংসেশ্বরী মন্দিরে তোমরা কিভাবে আসবে, এই হংসেশ্বরী মন্দিরের পুজো দেওয়ার নিয়ম, কটা থেকে কটা পর্যন্ত এই মন্দিরে পুজো হয়, এবং এই মন্দিরে তোমরা কিভাবে এসে ভোগ প্রসাদ গ্রহণ করবে, সমস্ত তথ্য কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলো প্রথমেই তোমরা এই হংসেশ্বরী দেবী মন্দিরে কিভাবে আসবে সেটা বলে দেওয়া যাক। কলকাতার অত্যন্ত ব্যস্ততম রেল স্টেশন হাওড়া থেকে আমাদের আজকের গন্তব্য বাঁশবেড়িয়া যাওয়ার প্রথম ট্রেনটি ছাড়ে সকাল 5:30। কাটোয়া লাইনের এই স্টেশনে পৌঁছতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। হাওড়া থেকে বাঁশবেড়িয়ার মধ্যে দূরত্ব প্রায় 44 কিলোমিটার। মোট 22টি স্টেশন পড়বে এই গন্তব্যে পৌঁছাতে। সকাল 5:30টার প্রথম ট্রেনটির পর 2 ঘন্টা অন্তর ট্রেন আছে এই বাঁশবেড়িয়া যাওয়ার। ভাড়া লাগে মাত্র 20 টাকা। এবার আসা যাক কলকাতার আরও এক ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদাহের কথায়। স্টেশন থেকে সারাদিনে 2টি ট্রেন আছে এই বাঁশবেড়িয়া আসার। একটি সকাল 5:35 এবং অন্যটি সকাল 8:10। সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট মতো এবং ভাড়া লাগে 20 টাকা। এবার তোমরা যারা আমাদের মতো বাইক অথবা 4 হুইলারে করে এই স্থানে আসতে চাইছো, তারা কিভাবে আসবে চলো তোমাদের সেটা দেখিয়ে দিই। সুপ্রভাত সবাইকে। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:20 আর আমরা গড়িয়া থেকে আজকের রাইডটা স্টার্ট করছি। আজকের আমাদের গন্তব্য হুগলি জেলার বাঁশবেড়িয়া। এখান থেকে টোটাল বাঁশবেড়িয়ার ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার্স। আমরা যাব হচ্ছে ইএম বাইপাস ধরে। এই মুহূর্তে রয়েছি গড়িয়া স্টেশন রোডে। আজকে তারিখ হচ্ছে 6 জুলাই 2025। আমরা এই মুহূর্তে বাইপাসে উঠে পড়েছি। সকাল থেকে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। যেহেতু বর্ষাকাল, তাই সাথে অবশ্যই রেনকোট নিয়ে রাস্তায় বেরোতে হবে। তাই রেনকোট নিয়েই বেরিয়েছি। কলকাতার সকালের রাস্তায় পোর্শের দর্শন। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:57 আর আমরা এই মুহূর্তে চলে এসেছি এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে আসার সাথে সাথেই বৃষ্টি কিন্তু টিপটিপ করে পড়তে শুরু করে দিয়েছে। এয়ারপোর্ট 1 নম্বর ক্রস করার পরেই কিছুটা আসার পর
একটা বাঁদিক নিলাম, যেটা হচ্ছে বিরাটি রোড। সেই বিরাটি রোড ধরে এখন আমরা পৌঁছাবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে যেতে গেলে আমাদের 3.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। তারপরে কিন্তু আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে পৌঁছাবো ঈশ্বরগুপ্ত সেতুতে। তা যারা এই মুহূর্তে বিরাটি থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। এই মুহূর্তে আমরা কিন্তু বিরাটি হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে চলে এলাম। এবার তোমরা দেখতে পাচ্ছ এই কল্যাণী এক্সপ্রেসওয়ের কিন্তু কাজ চলছে, আর এই কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হলে আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা কিন্তু আরও 2 থেকে 3 ঘন্টা সময় কম লাগবে। ঘড়িতে এখন সময় 8:12 আর প্রায় 50 মিনিট সময় লাগলো আমাদের গড়িয়া থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে আসতে। এখান থেকে খুব বেশি দূর নয়, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাচ্ছি ঈশ্বরগুপ্ত সেতুতে, তারপরেই বাঁশবেড়িয়া। এই মুহূর্তে আমরা চলে এলাম ঈশ্বরগুপ্ত সেতুতে, উঠে পড়েছি। আর পাশেই তোমরা দেখতে পাচ্ছ ঈশ্বরগুপ্ত সেতুর পাশেই আর একটা নতুন সেতু তৈরি হচ্ছে, কারণ এই ঈশ্বরগুপ্ত সেতু কিন্তু খুব একটা ওয়েট ক্যাপাসিটি এর ভালো না, আর বড় গাড়ি কিন্তু এই সেতু দিয়ে চলাচল করে না, বাস টাস কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে না। সেই কারণে কিন্তু পাশেই তৈরি হচ্ছে আর একটা নতুন সেতু, জোর কদমে কাজ চলছে বাদিকে। আর আমরা আমাদের আজকের এই জার্নিতে এই ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে কিন্তু আমরা এই হুগলি নদীকে ক্রস করছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি হংসেশ্বরী মন্দিরের সামনে, আর এটাই হলো সেই পরীক্ষা। হংসেশ্বরী মন্দিরের ঠিক সামনেই রয়েছে বাইক এবং 4 চাকা গাড়ি রাখবার সুব্যবস্থা। বাইকের জন্য 10 টাকা, সাইকেলের জন্য 5 টাকা এবং জুতো জোড়া রাখবার জন্য 2 টাকা দিতে হয়। মন্দিরে ঢুকতেই পরীক্ষার কথা বললাম, আসুন এই পরীক্ষা তথা এই মন্দিরের ইতিহাস সম্পর্কে প্রথমেই বিস্তারিত জেনে নেওয়া যাক। বলা হয় রামেশ্বর রায় এই বাঁশবেড়িয়ার জমিদার থাকাকালীন বাংলা জুড়ে বর্গীদের আক্রমণে বাংলা শ্মশানের রূপে পরিণত হয়। ঠিক তখনই এই রাজা রামেশ্বর রায় নিজের সাম্রাজ্যকে বাঁচানোর জন্য এই বাঁশবেড়িয়ার একটি স্থানে বাঁশঝাড় কেটে পরিষ্কার করে 1 মাইল পর্যন্ত এলাকা জুড়ে পরিখাবেষ্টিত একটি দুর্গের আবিষ্কার করেন। 1679 সালে তিনি এই দুর্গের মধ্যখানেই প্রতিষ্ঠা করেন এক অনন্ত বাসুদেব মন্দিরের। পরবর্তীতে তার প্রপৌত্র রাজা নরসিংহদেব এই বাসুদেব মন্দিরের পাশেই 1799 খ্রিস্টাব্দে এই নরসিংহদেব এই মন্দিরের কাজ শুরু করেন, কিন্তু সেই কাজ চলাকালীন 1802 খ্রিস্টাব্দ নাগাদ তিনি পরলোক গমন করেন এবং এই মন্দিরের কাজ অসমাপ্ত হিসাবেই থেকে যায়। তারপরে 1814 সাল নাগাদ এই রাজা নরসিংহদেবেরই দ্বিতীয় পক্ষের স্ত্রী রানী শঙ্করী দেবীর সহায়তায় এই হংসেশ্বরী দেবী মন্দিরের কাজ কিন্তু শেষ হয়। তারপর থেকেই এই হংসেশ্বরী দেবী মন্দির সাধারণ জনগণের জন্য খোলা হয়ে যায়। প্রথমেই বলে রাখি, এই মন্দিরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাও নেই, শুধুমাত্র ফটো তোলা যায়। আমি যতটা পেরেছি ততটুকু তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। মন্দির চত্বরের প্রবেশদ্বারের সামনেই রয়েছে মা হংসেশ্বরী দেবীকে পুজো দেওয়ার সামগ্রীর দোকান। মোট 50 টাকা থেকে পুজোর ডালা শুরু। সেখান থেকে মায়ের পূজার ডালা নিয়ে পৌঁছাতে হবে মন্দির চত্বরে। তারপর মন্দির চত্বরে প্রবেশ করলেই এই মন্দিরের আশেপাশের প্রাকৃতিক পরিবেশে মনোমুগ্ধ করবে নিজেকে। এই মন্দিরে মোট 13টি রত্ন ও মিনার প্রতিটি প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত। মন্দিরের গর্ভগৃহের উচ্চতা প্রায় 70 ফুট। এরপর মন্দিরের গর্ভগৃহে ঢুকলে গোলাকার বেদির ওপর পাথরের নির্মিত
শায়িত শিব মূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের ওপর দেবী হংসেশ্বরীর মূর্তি নির্মিত। সহস্রদল পদ্মের উপর ত্রিকোণ বেদী। মহাদেবের হৃদয় থেকে দ্বাদশ পদ্মের উপর মায়ের অধিষ্ঠান। মায়ের বর্ণ নীল, মাথায় ঘোমটা। দেবী মূর্তি নীল বর্ণা, ত্রিনয়নী, চতুর্ভুজা, খড়গধারিণী ও নরমুণ্ড ধারিণী। সারা বছর মায়ের শান্ত রূপ থাকে, তবে কার্তিক মাসের কালী পূজায় এক রাতের জন্য মায়ের রূপ হয় এলোকেশী। এই মন্দিরের পাশেই টেরাকাটা নির্মিত অনন্ত বাসুদেব মন্দির অবস্থিত। দুটি মন্দিরই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। মন্দিরের পাশেই অবস্থিত এই বাঁশবেড়িয়ার রাজা নরসিংহদেবের রাজবাড়ি, যেটি এই মন্দিরে আসলে তোমরা অতি সহজেই দর্শন করতে পারবে। এবারে আসা যাক হংসেশ্বরী মন্দিরে আসলে তোমরা ভোগ প্রসাদ কীভাবে গ্রহণ করবে। ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য এই মন্দিরের কোনো ফোন নাম্বার নেই, কিন্তু তোমরা যারা এই মায়ের মন্দিরে পুজো দিতে আসবে তারা অবশ্যই চেষ্টা করবে সকাল 10টার মধ্যে মন্দিরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে। তাহলেই তাদের কাছ থেকে তোমরা মাত্র 50 টাকার বিনিময়ে কুপন কেটে নিতে পারবে এই মায়ের ভোগ প্রসাদের। তারপর দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে তোমরা পেয়ে যাবে এই মায়ের নিত্য ভোগ প্রসাদ। মায়ের ভোগ প্রসাদ খেয়ে তোমরা অবশ্যই রওনা দিতে পারো এই বাঁশবেড়িয়ায় অবস্থিত আরও কিছু সুন্দর ভ্রমণ গন্তব্যে, যেমন লাহিড়ী বাবা আশ্রম, ইমামবাড়া অথবা ব্যান্ডেল চার্চ। এই সমস্ত গন্তব্যে পৌঁছানোর জন্য এই মন্দিরের সামনে থেকেই তোমরা পেয়ে যাবে টোটো। এই টোটো করে তোমরা খুব সহজেই এই সমস্ত স্থানগুলোয় পরিদর্শন করতে পারো। এই স্থানগুলো পরিদর্শন করার জন্য টোটো ভাড়া মোট 40 থেকে 50 টাকা প্রতিজন পড়ে, কিন্তু তোমরা যদি টোটো বুক করে নাও তাহলে 250 টাকার মতো খরচা হবে। এই মুহূর্তে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, আর তোমরা দেখতেই পাচ্ছ এই ওয়েদার খারাপ থাকার জন্য আরও 2-3টে জায়গায় কিন্তু ভিজিট করতে পারছি না আজকে। তোমরা যারা একটু সময় নিয়ে একদিনের ট্রিপে তোমরা বেরোচ্ছ তারা কিন্তু অবশ্যই এই হংসেশ্বরী দেবী মন্দিরের সাথে লাহিড়ী বাবা মন্দির এবং ব্যান্ডেল চার্চ তথা হুগলি ইমামবাড়ার ভিজিট করতে পারো। একসাথে কিন্তু 4-5টা জায়গা তোমরা অতি সহজেই ঘুরে দেখতে পারবে। ততক্ষণ সঙ্গে থেকো, দেখতে থাকো। স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড কিপ অন। টাটা।